রাত তখন 10টার কাছাকাছি। কুঞ্জপুর গ্রামের বাজারের দোকানপাটগুলোও একটা একটা করে বন্ধ হয়ে চারপাশে প্রায় নিস্তব্ধতা নেমে এসেছে। বাজারের একদম শেষ প্রান্তে অবস্থিত নিরঞ্জন কুমারের চেম্বারটাও বন্ধ হয়ে গেল আজকের মতো। এই গ্রামেরই সরকারি হাসপাতালে কর্মরত ডাক্তার হিসেবে মাস কয়েক আগেই জয়েন করেছে সে। সরকারি ডাক্তার হলেও বিকেলের পর থেকে রাত 9টা-10টা পর্যন্ত এই চেম্বারেই রোগী দেখেন তিনি। সবেমাত্র চেম্বারের দরজায় তালা ঝুলিয়ে সাইকেলের কাছে এসে দাঁড়িয়েছে নিরঞ্জন। ঠিক সেই মুহূর্তে একটা কল আসলো তার মোবাইল ফোনে। কি ব্যাপার? এই সময় আবার কে ফোন করলো? গিনিরও তো কল দেবার কথা না। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে একটা ভারী কণ্ঠ ভেসে এলো নিরঞ্জনের কানে। আমি ভীষণ বিপদে পড়েছি ডাক্তারবাবু, দয়া করে এই মুহূর্তে আমার বাড়িতে একটু আসুন, নইলে যে আমার স্ত্রীর প্রাণনাশ হয়ে যাবে। কি বলছেন কি মশাই? আপনার স্ত্রীর এমন অবস্থা, আপনি তাকে হাসপাতালে নিয়ে এলেন না কেন? সেই পরিস্থিতি থাকলে কি আমি নিয়ে যেতাম না? আপনি এত কথা বলে সময় নষ্ট করছেন কেন? তাড়াতাড়ি চলে আসুন, আমার স্ত্রীর অবস্থা যে সংকটাপন্ন। ঠিক আছে ঠিক আছে, আসছি আমি। ওই কুঞ্জপুর শ্মশান ঘাটের সামনে চলে আসুন, সেখানেই আমার বাড়ি। ঠিক আছে। ফোনটা কেটে দেওয়ার পর কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল নিরঞ্জন। বুকের ভেতরটা কেমন যেন অজানা আশঙ্কায় ধুকপুক করে উঠছে তার। তবুও একজন ডাক্তার হিসেবে অসুস্থ মানুষের সেবা করাই ধর্ম ভেবে এক মুহূর্ত সময় নষ্ট করল না সেখানে। এত রাতে ওদিকে যাওয়াটা কি ঠিক হবে? আবার একজন ডাক্তার হিসেবে একজন মরণাপন্ন রোগীকে এভাবে ফেলেও তো রাখতে পারি না। না, চলেই যাই, যা হবে দেখা যাবে। এই বলে দ্রুত সাইকেলে উঠে বসল নিরঞ্জন। লাইটটা জ্বালাতেই সামনে একটা লম্বা আলোর রেখা পড়ল কাঁচা রাস্তার উপর, আর সে আলো অনুসরণ করেই সামনের দিকে এগিয়ে যেতে লাগলো সে। কিছু দূর সাইকেল চালিয়ে বাজারের শেষ মাথায় এসে পৌঁছলো নিরঞ্জন। সেখানে এখনো খোলা আছে ছোট্ট একটি চায়ের দোকান। রাত হয়ে গেলেও গ্রামের দু একজন মানুষ মাঝে মধ্যেই এখানে বসে আড্ডা দেয়। সাইকেলের ব্রেক কষে দোকানের সামনে এসে দাঁড়ালো নিরঞ্জন। দোকানের ভেতরে তাকাতেই দেখতে পেল রতন চুলার পাশে দাঁড়িয়ে চা বানাচ্ছে, আর দোকানের সামনের বেঞ্চিটাতে বসে চা খাচ্ছে হরিদাস বাবু। হঠাৎ করেই নিরঞ্জনকে এই রাস্তায় দেখে একটু অবাক হয়ে তাকালো তারা দুজনেই। এই সময় কোথায় যাচ্ছেন ডাক্তারবাবু? এত রাতে তো আপনাকে খুব একটা বের হতে দেখি না। আর বলো না রতন, হুট করে একটা জরুরি কাজ পড়ে গেল, তাই যেতে মন না চাইলেও বাধ্য হয়ে যেতে হচ্ছে। কি আর করবে বাবা, ডাক্তারদের যে এটাই ধর্ম। তা যা বলেছেন কাকাবাবু। ডাক্তারবাবু, এক কাপ চা দেবো নাকি? না না ভাই, এখন আর চাটা খাবো না। তার থেকে তুমি আমাকে বলো, ওই কুঞ্জপুর শ্মশান ঘাটটা আর কত দূর? এই তো আর কিছু দূর এগোলেই পাবেন, একদম রাস্তার সাথেই লাগানো। ঠিক আছে, আমি আসছি। আর এক মুহূর্ত দেরি না করে সাইকেলের বেল বাজাতে বাজাতে সামনের দিকে চলে গেল নিরঞ্জন। এদিকে নিরঞ্জনের মুখে শ্মশান ঘাটের নাম শোনার পর থেকেই একে অপরের মুখের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে রতন ও হরিদাস। ও হরিদাস কাকা, এত রাতে ডাক্তারবাবু ওই শ্মশান ঘাটের সামনে যাবে কি করতে গো? আছে হয়তো কোনো কাজ, শুনলি না সে কি বলল? কি জানি বাপু, আমার তো বিষয়খানা খুব একটা সুবিধের ঠেকছে না। রতনের কথায় হরিদাস বাবুও চুপ করে রইল কয়েক মুহূর্ত। তার মুখের ভাঁজগুলো যেন হঠাৎ করেই আরো গভীর হয়ে উঠল। চোখ দুটো সরু করে তাকিয়ে রইল সেই অন্ধকার রাস্তার দিকে, যেদিক দিয়ে একটু আগেই সাইকেল চালিয়ে চলে গেল নিরঞ্জন। দূরে তখনও শোনা যাচ্ছে সাইকেলের বেলের টুংটাং শব্দ। তারপর সেটাও মিলিয়ে গেল রাতের নীরবতার মধ্যে।
প্রায় 20 মিনিট মতো সাইকেল চালিয়ে অবশেষে কুঞ্জপুর শ্মশান ঘাটের সামনে এসে পৌঁছলো নিরঞ্জন। চারপাশটা একেবারে নির্জন আর অন্ধকার। ঘন্টা কয়েক আগেই বৃষ্টি হয়ে যাওয়ার কারণে পরিবেশটাও বেশ শীতল। টর্চের আলো জ্বালিয়ে শ্মশানের সামনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে নিরঞ্জন, কিন্তু পুরো শ্মশান ঘাটটা জুড়ে আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছে না সে। কি ব্যাপার, লোকটা তো এখানেই দাঁড়িয়ে আছে বলল, কিন্তু তাকে তো কোথাও দেখতেও পাচ্ছি না। কি ব্যাপার, তাকে তো কোথাও দেখতেও পাচ্ছি না। এই তো ডাক্তার বাবু, আমি এখানে আপনার খুব কাছেই দাঁড়িয়ে আছি। আকস্মিক কথাটা কানে যেতেই বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল নিরঞ্জনের। তার মনে হলো যেন বরফের মতো ঠান্ডা কিছু তড়িৎ গতিতে প্রবেশ করলো তার কানে। তবুও নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো সে। পেছনে ফিরতেই দেখতে পেল ঠিক তার কান ঘেঁষে দাঁড়িয়ে আছে একটি অদ্ভুত চেহারার লোক। এ কি, কে আপনি? আর আপনি এভাবে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন কেন? সে কি ডাক্তার বাবু, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি গো আমি, খানিক আগেই যে আপনাকে ফোন করেছিল সে। আপনি আপনি আমাকে ফোন করেছিলেন? হ্যাঁ ডাক্তার বাবু, আমি আপনাকে ফোন করেছিলাম। আপনি তো বলেছিলেন এখানে আপনার বাড়ি আছে, কিন্তু এখানে তো তেমন কিছুই নেই। আর আপনার স্ত্রী বা কোথায়? তার তো অবস্থা বেশ সংকটাপন্ন। নিরঞ্জনের প্রশ্ন শুনে হঠাৎ করে এক অদ্ভুত হাসি ফুটে উঠল সেই লোকটির মুখে। তার হাসিটা যেন কোনো সাধারণ মানুষের হাসি নয়, বরং অস্বাভাবিক ঠান্ডা আর ভয়ঙ্কর এক হাসি। হ্যাঁ ডাক্তার বাবু, আমি ঠিকই বলেছিলাম, অবস্থা খুব খারাপ, একদম প্রাণ যায় যায় অবস্থা। তবে আমার স্ত্রীর নয়। মানে, আপনি এমন হেয়ালি করে কথা বলছেন কেন? আপনি আসলে কে বলুন তো? আমি তো এই শ্মশানের সন্ন্যাসী। মানুষ মারা আমার কাজ। মানুষ মারা আপনার কাজ বলতে? মনে হলো আজকের রাতটা আপনার জন্য খুব খারাপ। এই বলে ধীরে ধীরে নিরঞ্জনের দিকে এগিয়ে আসতে লাগলো সেই লোকটি। লোকটিকে এগিয়ে আসতে দেখে নিরঞ্জন টর্চের আলো ফেললো তার দিকে। টর্চের আলোয় নিরঞ্জন স্পষ্ট দেখতে পেল সেই লোকটির মুখের দুপাশ দিয়ে বেরিয়ে আছে লম্বা ধারালো দাঁত, আর তার ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত, যা দেখা মাত্রই নিরঞ্জনের হৃদস্পন্দন যেন বেড়ে গেল প্রচণ্ড বেগে। হায় ভগবান, এ কি হচ্ছে আমার সাথে? এ কি দেখছি আমি? অনেক দিন ধরেই তাজা রক্ত খাওয়ার জন্য মনটা ভীষণ আনচান আনচান করছিল রে। তাই তো বাধ্য হয়ে তোকে ফোন করে ডেকে আনলাম। আর কিছুক্ষণ পরেই আমি তাজা রক্ত খাবো। ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে হাতকে দুপা পিছিয়ে গেল নিরঞ্জন। তার হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো মুহূর্তের মধ্যেই। নিরঞ্জন পিছিয়ে যেতেই ভয়ঙ্কর গর্জন করতে করতে তার দিকে এগিয়ে আসতে লাগলো সেই মানুষরূপী পিশাচটি। পালিয়ে কোথায় যাবি? তুই আজকে কোথাও পালিয়ে যেতে পারবি না। তোর রক্ত খাবো আমি, রক্ত। লোকটির সেই বিকট গর্জনের শব্দ শুনে যেন আরও আতঙ্কিত হয়ে পড়ল নিরঞ্জন, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিল সে। নিজেকে বাঁচানোর একটা শেষ চেষ্টা হিসেবে হাতে থাকা ভারী লোহার টর্চটা শক্ত করে ধরে একটা সজোরে বাড়ি দিল সেই লোকটির মাথায়। এটা এটা কি করলি তুই? ভয়ঙ্কর এক চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল সেই লোকটি। লোকটা কি মরে গেল? এ কি হবে? না না, আমার আর এখানে দাঁড়িয়ে থাকা একদম ঠিক হবে না।
রাত তখন আনুমানিক 11:30। শ্মশানঘাট থেকে পালিয়ে অবশেষে নিজের বাড়িতে এসে পৌঁছলো নিরঞ্জন। বাড়িতে এসে কারো সাথে কোনো কথা না বলেই সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ল সে। ভয়ে তখনও বুকের ভেতরটা প্রচণ্ড জোরে ধুকপুক করছিল তার। কিছুক্ষণ এপাশ ওপাশ করে ধীরে ধীরে ঘুম নেমে এলো তার চোখে। কিরে, এভাবে আমাকে মেরে পালিয়ে এলেই ভেবেছিস তুই বেঁচে যাবি? না রে, তুই কিছুতেই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি যখন মরেছি তখন তোকে মরতেই হবে। মরবি, তুই মরবি। না, এটা কিছুতেই হতে পারে না। হাঁপাতে হাঁপাতে এপাশ ওপাশ তাকিয়ে বিছানার আশেপাশে কাউকেই দেখতে পেল না সে। সামনের দিকে তাকাতেই লক্ষ্য করল জানালার পাল্লাগুলো খোলা অবস্থায় রয়েছে, কিন্তু শোয়া থেকে উঠে গিয়ে জানালা বন্ধ করার মতো সাহস পেল না। এরপর বিছানাতেই চুপটি করে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ল নিরঞ্জন। হায় ভগবান, ইস, কে লোকটাকে এইভাবে মারলো? সাত সকালে রাস্তার পাশে এমন ছিন্ন ভিন্ন অবস্থায় একজন অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে সেখান থেকে ছুটে এসে রতনের দোকানের সামনে দাঁড়ালো নিতাই। নিতাইকে এভাবে হাঁপাতে দেখে ভীষণ অবাক হয়ে গেল রতনও। বলল, এই হ্যাঁ রে নিতাই, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন রে? কি হয়েছে? ও রতনদা, ওই শ্মশানের রাস্তার মাঝখানে একটা লাশ পড়ে আছে। লাশটাকে দেখে মনে হচ্ছে কেউ কেউ খুব বাজেভাবে কামড়েছে। রক্তে ভিজে আছে পুরো শরীর। হায় ভগবান, বলিস কি রে নিতাই? তার লাশটা কার সেটা কি বুঝতে পেরেছিস? না গো রতনদা, আমি মানুষটাকে সেভাবে চিনতে পারলাম না। কোনোদিন এদিকে তাকে দেখেছি বলে মনে পড়ছে না। তাদের কথার মাঝেই হুট করে সেখানে এসে দাঁড়ালো নিরঞ্জন। দোকানের সামনে দাঁড়িয়ে সাইকেল থেকে নামার উদ্যত হতেই নিতাইয়ের কথাটা কানে বাজলো তার। কিন্তু এর আগে তো কখনো আমাদের গ্রামে এমন ঘটনা ঘটেনি। আর যদি লোকটা আমাদের গ্রামে নাই হয়, তাহলে ওই শ্মশানের পাশে তার লাশটা এলো বা কোথা থেকে? কথাটা কানে যেতেই আর এক মুহূর্ত দেরি না করে আবারও সাইকেল চালিয়ে বাড়ির দিকে চলে গেল নিরঞ্জন। বিষয়টা ভালোভাবে লক্ষ্য করতেই একটা সন্দেহ জেগে বসলো রতনের মনে। কি ব্যাপার, ডাক্তারবাবু এভাবে চলে গেলেন কেন? আর উনি তো কাল রাতে ওদিকটাই গিয়েছিলেন। তাহলে কি? সারাদিন চলতে থাকা আতঙ্ক এবং সেই ভয়ঙ্কর ঘটনার পর বাড়িতে বসে বসে নানান ধরনের চিন্তা ভাবনা করে অবশেষে বাড়িতে একজন তান্ত্রিক ডেকে এনেছে নিরঞ্জন। কোনো অশুভ ছায়া তাকে কদিন ধরে তাড়িয়ে বেড়াচ্ছে এবং সে অশুভ ছায়ার হাত থেকে মুক্তি লাভের কথা তান্ত্রিকের কাছে খুলে বলল সে। আমি আপনার ভয়ের কারণটা জানলাম। আপনি কোনো চিন্তা করবেন না ডাক্তারবাবু, এটা তেমন কোনো সমস্যা নয়। এমন অনেক অশুভ শক্তির বিনাশ করেছি আমি। বিশ্বাস করুন ঠাকুর মশাই, আমি কয়েকদিন রাত করে ঘুমাতে পারি না। আমার কেবল মনে হয় কেউ একজন আমার পাশে শুয়ে আমাকে মারার পরিকল্পনা করছে। আমি বুঝতে পেরেছি, বললাম তো আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনার পুরো বাড়িটা মন্ত্রক্রিয়ার মধ্যেই বেঁধে দিয়ে যাব। কোনো অশুভ শক্তির ক্ষমতা নেই আমার সেই মন্ত্র ভেদ করে বাড়ির ভেতরে আসে। তবে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি অন্তত 15টা দিন বাড়ির ভেতরে থাকবেন। ঠিক আছে, আপনি যা বলছেন তাই হবে। দেখতে দেখতে কেটে গেল বেশ কটা দিন। আর এই কদিনে তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি নিরঞ্জনকে। এমনকি ঘুমের মাঝেও আর কোনো স্বপ্ন দেখতে পেল না সে। একদিন বিকেলবেলা একজন ভিক্ষুক এসে দাঁড়ালো নিরঞ্জনের বাড়ির সামনে।
বাড়িতে কেউ আছেন? মাগো, কেউ কি আছেন বাড়িতে? আমাকে দুটো ভিক্ষা দিন গো মা। কে কে এসেছেন? ভেতরে আসুন। আমি ভেতরে যেতে পারবো না বাবা, আমি বয়স্ক মানুষ, এত হাঁটতে পারি না। তুমি একটু কষ্ট করে বাইরে এসো। আয় আয় নিরঞ্জন, আয়, শুধু একবার বাইরে আয়, তারপরে খাপাত করে তোকে ধরে ফেলবো। কি ব্যাপার, এই ভিক্ষুকটি বাড়ির ভেতরে আসতে চায় না কেন? সে বয়স্ক মানুষ হয়ে এতটা পথ আসতে পারলো, আর এই 2 কদম পথ আসতে পারছে না। নিশ্চয়ই কোনো কারণ আছে। না, আমি কিছুতেই বাইরে যাব না। ভিক্ষা নিয়ে যাবে বলেও আর বাড়ির বাইরে পা রাখলো না নিরঞ্জন। উল্টো বারান্দা থেকে ঘরের ভেতরে চলে গেল সে। দেখতে দেখতে কেটে গেল আরো কটা দিন। এই কদিনে আরো কয়েকবার ভিন্ন ছদ্মবেশে এসেও নিরঞ্জনকে বাড়ির বাইরে নিয়ে যেতে পারল না সে। বাড়িতে কেউ আছেন? ডাক্তারবাবু, আপনি কি বাড়িতে আছেন? আমার যে ভীষণ কষ্ট হচ্ছে, আমাকে একটু সাহায্য করুন না। কে কে এসেছেন? আর কি হয়েছে আপনার? ভেতরে আসুন। একজন নারীর গলা পেয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালো নিরঞ্জন। আমি যে ভেতরে যেতে পারছি না ডাক্তারবাবু, আমার ভীষণ প্রসব বেদনা উঠেছে। আমি আপনার হাসপাতালে গিয়েছিলাম, আপনি সেখানে ছিলেন না, তাই বাধ্য হয়ে এখানে এলাম। দয়া করে আমাকে বাঁচান ডাক্তারবাবু, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। কথাটা শুনে নিজেকে আর স্থির রাখতে পারল না নিরঞ্জন। বারান্দা থেকে নেমে বাড়ির বাইরে এসে দাঁড়ালো সে। আপনি কোনো চিন্তা করবেন না বোন, আমি আপনার ডেলিভারি করার সমস্ত ব্যবস্থা করছি। তার আগে আপনি আমাকে একটু ধরে নিয়ে কোনো জায়গায় বসিয়ে দিন, আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এরপর ধীর পায়ে সে মহিলাটির কাছে এগিয়ে যেতে লাগলো সে। আর তার এগিয়ে যাওয়াটাই যেন কাল হয়ে দাঁড়ালো তার জীবনে। চোখের পলকে সেই মহিলাটি ধীরে ধীরে রূপ নিতে লাগলো এক পুরুষের অভয়বে। সে পুরুষ আর কেউ নয়, শ্মশানের সেই সন্ন্যাসী। কে রে, তুই কি ভেবেছিলি এভাবে আমাকে আটকে রাখতে পারবি আর তুই বেঁচে যাবি? না, তা হবে না, তোকে যে আজ আমার হাতে মরতেই হবে। এমন দৃশ্য দেখে হকচকিয়ে গেল নিরঞ্জন। বলল, এ কি, তুমি তুমি এখানে এভাবে এলে কি করে? তোকে বলেছিলাম না আমাকে মারার শাস্তি তোকে পেতেই হবে। আজ তুই মরবি ডাক্তার, আজ তুই মরবি। না না, আমাকে আমাকে তুমি মেরো না, মেরো না। নিরঞ্জনের কথায় কোনো ভ্রুক্ষেপ না করে উল্টো নিজের বিকৃত ও আসল চেহারায় বেরিয়ে এসেছে সেই সন্ন্যাসী। মুহূর্তের মধ্যেই তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলতে লাগলো। মুখের চামড়াগুলো কুঁচকে গিয়ে ভয়ঙ্কর এক পিশাচ রূপ ধারণ করলো সে। আর কোনো কিছু বুঝে ওঠার আগেই ঝাঁপিয়ে পড়ল নিরঞ্জনের উপর। না না। তারপর মুহূর্তেই সন্ন্যাসী তার ধারালো দাঁত বসিয়ে দিল তার ঘাড়ে। সাথে সাথেই তার শরীর কেঁপে ওঠে। মুখ থেকে এক অসহায় আত্মচিৎকার বেরিয়ে এলো নিরঞ্জনের। নিরঞ্জন শেষ চিৎকার করে মৃত্যুর কোলে ঢলে পড়তেই হাসতে হাসতে সেখান থেকে উধাও হয়ে গেল সেই সন্ন্যাসী। আর মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রইল নিরঞ্জন। প্রিয় দর্শক, আজকের মতো শেষ হলো ভূতের বাড়ি অ্যানিমেশনের পরিবেশনা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলে সেখান থেকে বাছাইকৃত কিছু কমেন্ট স্ক্রিনে দেয়া হলো। তোমরা আমাদের ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে পারো। আগামী ভিডিওতে আমরা তোমাদের নাম এবং কে কোথা থেকে কমেন্ট করেছো সেটি উল্লেখ করব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।